আজকের এই ভিডিওটি আমি উৎসর্গ করছি শুধুমাত্র তাদের জন্য যারা ভবিষ্যতে নিজের একটি বিজনেস দাঁড় করানোর স্বপ্ন দেখছেন, অথবা যারা ইতিমধ্যে বিজনেস শুরু করেছেন কিন্তু কাঙ্ক্ষিত সফলতা পাচ্ছেন না। কারণ আজ আমি আপনাদেরকে শোনাতে চলেছি বিশ্বের অন্যতম বৃহত্তম ফাস্টফুড চেইন শপ ম্যাকডোনাল্ডসের সফলতার পেছনের সেই অবিশ্বাস্য সত্য কাহিনী। আপনারা শুনে অবাক হবেন যে যারা এই ম্যাকডোনাল্ডসের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন তাদেরকেই রীতিমতো বের করে দেওয়া হয়েছিল নিজেদের গড়া ব্র্যান্ড থেকেই। আর এই ম্যাসিভ গেমটি খেলেছিলেন অতি সাধারণ একজন সেলসম্যান। কে সেই সেলসম্যান? সে কেনই আসল প্রতিষ্ঠাতাদেরকে সরিয়ে দিয়েছেন, আর তিনি এমন কি গেমই বা খেলেছিলেন? সেসব জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি। কথা দিলাম ভিডিওর একটি সেকেন্ডও আপনাদের বোরিং ফিল হবে না। তো চলুন তাহলে আর বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি মেইন ভিডিওতে রিডাইরেক্ট হই। গল্পের শুরু হয় 1954 সালের একটি দৃশ্যের মাধ্যমে, যেখানে আমাদেরকে দেখানো হয় একজন ব্যক্তিকে যার নাম রে ক্রক। তার বয়স বর্তমানে 52 বছর, আর সে তার এই জীবনে ইতিমধ্যে অনেক ধরনের কাজই করেছেন। যেমন তিনি এককালে অ্যাম্বুলেন্সের ড্রাইভার ছিলেন, একসময় একটি মিউজিক ব্যান্ডের পিয়ানো বাজানোর দায়িত্বেও ছিলেন, আবার সেলসম্যান হিসাবে পেপারও বিক্রি করেছেন। সবশেষে তিনি রেল স্টেশনের কাজও করেছেন, আর এখন বর্তমানে তিনি মিল্কশেকের বিজনেস করছেন। তিনি তার বাকি জীবনটা সুখে শান্তিতে কাটানোর জন্য কিছু টাকাও জমিয়ে রেখেছেন। রের এসব কাজে তার ওয়াইফও তাকে যথেষ্ট সাপোর্ট দিতেন। রে আসলে এই বয়সেও বড় কিছু একটা করে সফল হতে চাচ্ছিলেন, তাই তিনি প্রতিদিনই অনেক পরিশ্রম করতেন। তো তেমনই একদিনের ঘটনা, রে সকালে তার সেক্রেটারিকে কল করলে সেক্রেটারি রেকে জানায় আজ ক্যালিফোর্নিয়ার একটি ট্রাইবাল রেস্টুরেন্ট থেকে তাদের 6টি মিক্সচারের অর্ডার এসেছে। এই কথা শুনে রে বিশ্বাস করতে চায় না, কারণ 6টি মিক্সচারের অর্ডার মানে অনেক কিছু। তার মনে হচ্ছিল না কোনো রেস্টুরেন্ট একসাথে 6টির মতো এত বৃহৎ একটি অর্ডার প্লেস করবে। তাই তিনি তার সেক্রেটারির কাছ থেকে ওই রেস্টুরেন্টের নাম্বার চেয়ে নেন। এরপর রে ওই রেস্টুরেন্টে কল করে বলেন, আপনি আমাদের থেকে হয়তো কিছু মিক্সচারের অর্ডার করেছিলেন, কিন্তু আমার সেক্রেটারি হয়তো ভুলে শুনেছে যে আপনি 6টি মিক্সচারের অর্ডার করেছেন। এই কথা শুনে ফোনের অপর প্রান্ত থেকে বলতে শোনা যায়, হ্যাঁ, আপনার সেক্রেটারি ভুল শুনেছে, আমি 6টি মিক্সচারের অর্ডার করিনি, বরং আমি 8টি মিক্সচারের অর্ডার করেছিলাম। আপনি যত দ্রুত সম্ভব মিক্সচারগুলো পার্সেল করে পাঠিয়ে দেন। এবার এই কথা শুনে রে সম্পূর্ণ অবাক হয়ে যান। তিনি আর বেশি দেরি না করে ম্যাপ দেখে ওই রেস্টুরেন্টের অ্যাড্রেস বের করে দ্রুত সেখানে চলে যান। সেখানে পৌঁছে তিনি দেখেন অনেক মানুষ লাইন ধরে দাঁড়িয়ে আছে তাদের খাবার কেনার জন্য। এটা দেখে তিনিও বার্গারের একটি প্যাকেজ অর্ডার করে লাইনে দাঁড়িয়ে পড়েন। খুবই দ্রুত রের পালা এলে তাকে বার্গারের প্যাকেজটি দেওয়া হয়। তিনি খাবার নিয়ে এক জায়গায় বসে তা খেতে থাকেন। আর তখন সেখানে একটি লোক ঝাড়ু দিতে দিতে রেকে জিজ্ঞাসা করেন, খাবার কেমন হয়েছে? রে জানান, হ্যাঁ, খাবার বেশ সুস্বাদুই লেগেছে আমার কাছে। এবার ওই লোকটি বলেন, আমার নাম হলো ম্যাকডোনাল্ড, আর আমি এই রেস্টুরেন্টের মালিক। এবার রে তার ভিজিটিং কার্ডটি দেখালে উনি বুঝতে পারেন, আরে ইনি তো সেই ব্যক্তি যার মিক্সচারের অর্ডার দিয়েছিলেন আজ তিনি। তখন ম্যাকডোনাল্ড রেকে তার রেস্টুরেন্টের কিচেনে নিয়ে গিয়ে তাদের রান্নার কাজ দেখান। সেখানে ম্যাকের আপন ভাই ডিকও ছিলেন। আসলে তারা দুই ভাই একসাথে মিলেই এই ফাস্টফুডের বিজনেস শুরু করেছিলেন। তো যাই হোক, আবার কাহিনীতে ফিরি। কিচেনে তাদের রান্না করার ধরন এবং পরিবেশন রের কাছে অনেক পছন্দ হয়, আর তিনি রাতে ডোনাল্ড ব্রাদার্সকে ডিনারের জন্য ইনভাইট করেন। সেদিন রাতে তারা যথারীতি একসাথে বসে ডিনারও করেন। তখন রে ম্যাকের কাছ থেকে তাদের বিজনেস শুরু করার কাহিনীটি শুনতে চাই। ম্যাক তখন বলতে শুরু করেন, সালটা তখন ছিল 1929। আমরা দুই ভাই সে সময় ক্ষুধার্ত থেকেই জীবনযাপন করতাম। আমাদের শহরে চাকরিরও তেমন সুযোগ ছিল না, তাই আমরা হলিউড চলে আসি। আমার অভিনয় করার প্রতি কিছুটা ইন্টারেস্ট ছিল, কিন্তু ডিকের ইন্টারেস্ট ছিল শুধুমাত্র টাকা উপার্জনের প্রতি। আমরা কলাম্বিয়া পিকচার স্টুডিওতে সেটের মালপত্র আনা নেওয়ার কাজ করতাম। তখন এই কাজ করে আমরা দুই ভাই মোটামুটি কিছু টাকা জমিয়ে ফেলেছিলাম। আর এবার আমরা প্ল্যান করি এখানে একটি রেস্টুরেন্ট খোলার, যেখানে আমরা শুধুই ফাস্ট ফুড সেল করব। যেমন কথা তেমন কাজ, আমরা রেস্টুরেন্ট ওপেন করে ফেলি। কিন্তু ওই এলাকাতে মানুষ এতই কম ছিল যে দিনে নামমাত্র কাস্টমারের দেখা পেতাম। তখন আমরা চিন্তা করি স্যান বার্নার্ডিনোতেও আমাদের একটি ব্রাঞ্চ খোলা উচিত, কারণ ওই শহরটি এই বিজনেসের জন্য একদম পারফেক্ট ছিল। কিন্তু সমস্যাটি হলো নতুন করে আরও একটি রেস্টুরেন্ট খোলার মতো টাকা আমাদের কাছে ছিল না। তাই 1940 সালে আমরা আমাদের এখানের রেস্টুরেন্টকে সরিয়ে সেখানে ট্রান্সফার করে নেই এবং নাম রাখি ম্যাকডোনাল্ড। প্রথম দিকে আমরা বেশ আশানুরূপ রেজাল্ট পেতে শুরু করি। কাস্টমারের ভিড় ভালোই ছিল, কিন্তু যত দিন যাচ্ছিল আমাদের কাস্টমার ধীরে ধীরে কমতে শুরু করেছিল, কারণ এখানে মানুষ অপেক্ষা করতে পছন্দ করতো না। বেশিরভাগ কাস্টমারই গাড়িতে করে অর্ডার প্লেস করত আর গাড়িতে বসেই খেয়ে দিয়ে চলে যেত। কিন্তু যখনই আমরা খাবার সার্ভ করতে দেরি করতাম তখনই তারা বিরক্ত হয়ে যেত। ওই সময় আমাদের মেনুতে টোটাল 27টি পদের খাবার ছিল, কিন্তু আমরা লক্ষ্য করি আমাদের 87% সেল শুধুমাত্র বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই এবং সফট ড্রিঙ্কসের উপরই ছিল, যেটা আমাদেরকে তখন কাজ থেকে পিছু হটতে বাধা দিয়েছিল। আমরা
আমাদের কাজের গতিকে দ্রুত করার জন্য ফুড প্যাকেজিং সিস্টেম চালু করি, যেন থালা বাসন ধোয়ার সময়টাও বেঁচে যায়। সেই সাথে আমরা সেলফ সার্ভিসও শুরু করে দেই, যেন মানুষ নিজে এসে খাবার নিয়ে যায়। আর সবশেষে আমরা সিগারেট মেশিনকে আমাদের রেস্টুরেন্ট থেকে পুরোপুরি সরিয়ে ফেলি। কিন্তু আমরা এমন কিছু করতে চাচ্ছিলাম যা এখনো পর্যন্ত কেউ করেনি। আমরা চাচ্ছিলাম মানুষ সবচেয়ে বিরক্ত হয় যে কারণে সেটাকেই সরিয়ে ফেলবো, যেটা হলো অপেক্ষা। আর এজন্য আমরা আমাদের রেস্টুরেন্টকে রিডিজাইন করি। আমরা টেনিস কোর্টে আমাদের নতুন ডিজাইন করা রেস্টুরেন্টের স্কেচ তৈরি করি এবং আমাদের সকল এমপ্লয়ীদেরকে সেখানে 30 সেকেন্ডের ভেতর ফুড সার্ভ করার প্র্যাকটিস করাই। প্রথম দিকে একটু সমস্যা হলেও কয়েকদিন একটানা প্র্যাকটিস করার পর আমরা অবশেষে সফল হই এবং এরপর থেকে আমরা ঠিক সেভাবেই ফুড সার্ভ করতে শুরু করি যেভাবে আমরা নিজেদেরকে ট্রেন করেছিলাম। কিন্তু সাকসেসের মাঝেও কিছু সমস্যা থাকেই, আমাদের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। পরের দিন যখন আমরা রেস্টুরেন্ট ওপেন করি তখন গাড়িতে একটি লোক এসে বার্গারের অর্ডার করেন, কিন্তু আমাদের নতুন সেলফ সার্ভিস নিয়ম অনুযায়ী কাস্টমারদেরকে নিজেদের এসে ফুড অর্ডার করে নিয়ে যেতে হবে। কিন্তু ওই ব্যক্তি চাচ্ছিলেন না তিনি গাড়ির বাইরে বের হবেন, তাই তিনি এই নতুন নিয়মে বিরক্ত বোধ করে সেখান থেকে চলে যান। আর এই একই কারণে আমাদের অন্যান্য কাস্টমাররাও ধীরে ধীরে চলে যেতে শুরু করে। সেদিন সন্ধ্যায় ডিক চিন্তা করছিল রেস্টুরেন্টকে আবারও আগের সেটআপে ফিরিয়ে নিয়ে যাবে, কিন্তু আমি আরও কিছুদিন এই সেটআপে রাখতে চাচ্ছিলাম, তাই একটি বুদ্ধি বের করি। আর পরের দিন আমাদের রেস্টুরেন্টের একটি গ্র্যান্ড ওপেনিং করি, যেন মানুষকে আমাদের নতুন নিয়মগুলো জানাতে পারি। গ্র্যান্ড ওপেনিংয়ের দিন সন্ধ্যায় অনেক মানুষ সেখানে জড়ো হয়েছিল, কিন্তু ঝকমকে আলোর কারণে অনেক পোকামাকড় এসে ডিস্টার্ব করলে সকল মানুষ বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায়। আর পরের দিন আমরা রেস্টুরেন্টে বসে ভাবতে থাকি কিভাবে রেস্টুরেন্টকে আবারও আগের সেটআপে ফিরিয়ে আনবো। ঠিক তখন একটি বাচ্চা এসে বার্গারের একটি প্যাকেজ অর্ডার করে। যদিও তখন আমাদের রেস্টুরেন্ট বন্ধ ছিল, কিন্তু তারপরও আমরা কাস্টমারকে ফিরিয়ে না দিয়ে তার খাবারটি পার্সেল করে দেই। এরপর সেখানে আবারও একটি গাড়ি আসে এবং খাবার অর্ডার নিয়ে চলে যায়। তারপর দ্বিতীয় গাড়ি, তারপর তৃতীয় গাড়ি, তারপর চতুর্থ গাড়ি। আর এভাবে সেদিন অনেক কাস্টমার এসে ভিড় জমিয়েছিল আমাদের রেস্টুরেন্টে। আর সেই ভিড় এখনো পর্যন্ত কমেনি। জনগণ ততদিনে আমাদের রেস্টুরেন্ট সম্পর্কে জেনে গিয়েছিল। আর এভাবেই আমরা পরিশ্রম করে আমাদের বিজনেসকে এই পর্যায়ে নিয়ে এসেছি। তো এবার রে ম্যাকের থেকে তাদের সফলতার গল্প শুনে বাড়ি চলে আসে এবং সারা রাত এই বিষয় নিয়ে ভাবতে থাকে। পরের দিন সকালে রে আবারও ডোনাল্ড ব্রাদার্সের কাছে যায়, গিয়ে তাদেরকে জানায় আপনাদের রেস্টুরেন্ট যেহেতু ফেমাস হয়ে গেছে সেহেতু এবার একটা ফ্র্যাঞ্চাইজি খোলা উচিত। এটা শুনে ডিক বলে আমরা কিছু ফ্র্যাঞ্চাইজি খুলেছিলাম, কিন্তু সেখানে হিতের বিপরীত ঘটেছে। আমাদের মেনুর বাইরেও সেখানে বারিটো সেল করা হতো। এভাবে আমাদের চোখ ফাঁকি দিয়ে তারা নিজেদের মতো বিজনেস করতো আমাদের ব্র্যান্ডের নাম ভাঙিয়ে। তাই এখন আর আমরা চাচ্ছি না কোনো ফ্র্যাঞ্চাইজি ওপেন করতে। এবার রে দেওয়ালে টাঙানো একটি সুন্দর রেস্টুরেন্টের ছবি দেখে এটা সম্পর্কে জানতে চাইলে ম্যাক জানাই এটা হলো আমাদের অন্য একটি আউটলেট। এই আউটলেটের ইনফ্রাস্ট্রাকচারের সম্পূর্ণ ডিজাইন প্রস্তুত করেছিল ডিক, আর এই রেস্টুরেন্টটি ফিনিক্সে অবস্থিত। এবার রে তাদের থেকে ওই রেস্টুরেন্টের অ্যাড্রেস নিয়ে ফিনিক্স চলে যায় রেস্টুরেন্টটি দেখতে। সেখানে পৌঁছে রেস্টুরেন্টের ডিজাইন দেখে রের কাছে অনেক ভালো লাগে। বিশেষ করে ইনফ্রাস্ট্রাকচারের উপর থাকা গোল্ডেন কালারের সেমি রিং দুটি তার কাছে বেশ ইউনিক ডিজাইন বলে মনে হয়েছিল। এজন্য রে মনে মনে ডোনাল্ড ব্রাদার্সকে বেশ প্রশংসা করতে থাকে। এরপর রে তার বাড়িতে এসে ওয়াইফকে জানায় সে ডোনাল্ড ব্রাদার্সের মতো কিছু একটা করতে চাচ্ছে, বড় কোনো বিজনেস দাঁড় করাতে চাচ্ছে। কিন্তু এখানে রের ওয়াইফ তাকে আর এত পরিমাণে পরিশ্রম করতে দিতে চাচ্ছিল না। সে জানায় জীবনে অনেক ব্যস্ত সময় পার করেছো, এবার তোমার উচিত পরিবারকে একটু সময় দেওয়া। কিন্তু রে কারোর কথাই শুনবে না, সে তার লক্ষ্যে অটল। তাই সে আবারও চলে যায় ম্যাক ও ডিকের কাছে। রে তাদের সাথে বলে কাজের সুবাদে আমি আমেরিকার অনেক শহরেই ঘুরেছি, কিন্তু আমি একটি কমন বিষয় সব জায়গাতেই লক্ষ্য করেছি। সব জায়গাতে দুটি জিনিস কমন পেয়েছি, এক চার্চ আর দুই আদালত। আপনারা যদি এই ম্যাকডোনাল্ডকে দেশের আনাচে কানাচে অনেক জায়গায় স্থাপন করেন তাহলে এটা চার্চের মতোই কাজ করবে, যেখানে শুধু মানুষ পরিবারকে নিয়ে নিজেদের পেটকেই শান্ত করবে না, বরং তারা তাদের মনকেও তুষ্ট করবে। সেই সাথে এই ম্যাকডোনাল্ড তখন দেশের সকল ডিভিশনে পরিচিতি পেয়ে যাবে। রের এই মতবাদে রাজি হয়ে যায় তারা, কারণ ডিক সবসময় চাইতো দেশের সকল ডিভিশনে যেন তাদের রেস্টুরেন্টের একটি করে আউটলেট থাকে। আর সেজন্য ডোনাল্ড ব্রাদার্স এবার রের সাথে একটি কন্ট্রাক্ট সাইনিং করে এবং সেই সাথে তারা রেকে বেশ কিছু কন্ডিশনও দিয়েছিল। আর রে কোনো কিছু না ভেবেই সেই কন্ট্রাক্ট সাইনিং করে মাঠে নেমে পড়ে। কিন্তু এই প্রজেক্টটি বাস্তবায়নের জন্য রের অনেক টাকার প্রয়োজন ছিল, কিন্তু এতগুলো টাকা রের কাছে ছিলই না। তাই সে নিজের বাড়ি বন্ধক রেখে ব্যাংক থেকে লোন নেয়।
আর সেই সাথে ম্যাকডোনাল্ডের নতুন আউটলেটকে প্রতিষ্ঠা করতে প্রতিদিন সে হাড়ভাঙা পরিশ্রম করতে থাকে। একবার ভেবে দেখুন, যে বয়সে মানুষ চাকরি ছেড়ে রিটায়ার নেওয়ার কথা ভাবে, সেই বয়সে রে নতুন করে বিজনেস শুরু করার প্ল্যানিং করছে। এভাবে বেশ কয়েকদিন টানা পরিশ্রমের পর রের তত্ত্বাবধানে শুরু হয় ম্যাকডোনাল্ডের নতুন আউটলেটের কার্যক্রম। কিন্তু এখানে ডোনাল্ড ব্রাদার্স কিছু ক্ষেত্রে রের সিদ্ধান্তের প্রায়োরিটি দিত না। যেমন ম্যাকডোনাল্ড মেনুতে কোকাকোলাকে অ্যাড করার জন্য কোকাকোলা কোম্পানি তাদেরকে স্পন্সর করতে চায়, আর এই সুযোগকে হাতছাড়া হতে দিচ্ছিল না রে। কিন্তু ডোনাল্ড ব্রাদার্স এই প্রস্তাবকে একেবারে ডিসএগ্রি করে দেয়, যেটাতে রে বেশ রাগ করে তাদের উপর। এরপর একদিন রে তার ওয়াইফকে নিয়ে তার এক বন্ধুর সাথে ডিনারে যায়। সেদিন রে ওই বন্ধুকে তার নতুন বিজনেস আইডিয়া সম্পর্কে বললে বন্ধু অনেক হাসাহাসি করে, কারণ এর আগেও রে তাকে অনেকবার এমন বিজনেসের আইডিয়া শেয়ার করেছিল, বাট কোনোটাতেই সে সফল হয়নি। কিন্তু এবার রে যখন তার ম্যাকডোনাল্ডের ফ্র্যাঞ্চাইজির কথা তাকে জানায়, তখন এই ফ্র্যাঞ্চাইজি কিনতে সে রাজি হয়ে যায়, আর এর মাধ্যমে রে ম্যাকডোনাল্ডসের আরো 3টি ফ্র্যাঞ্চাইজি ওপেন করে ফেলে। কিন্তু সমস্যাটা হলো, রে যখন তার বন্ধুর অপারেটিং এ থাকা আউটলেটগুলো ভিজিটিং এ যায়, তখন সে তাদের অগোছালো এবং অপরিচ্ছন্ন কর্মকাণ্ডে তাদের উপর থেকে আস্থা হারিয়ে ফেলে। তাই রে এবার নতুন একটি প্ল্যান করে, যেখানে সে যারা সত্যি পরিশ্রম করে জীবনে সফল হতে চায় এমন কিছু প্রতিভাবান মানুষকে খুঁজতে শুরু করে। আর সে তার আশপাশে এমন অনেক মানুষদেরকেই পেয়েছিল। তাই রে এবার তাদেরকে নিয়ে একটি টিম গঠন করে এবং একটি মিটিংয়ে তাদেরকে এক কথায় জানিয়ে দেয়, আমরা এখন থেকে একটি পরিবার, আমাদের সকল কাজ হবে একটি একক পরিবারের মতো। এরপর একদিন রে অন্য একটি ফেমাস রেস্টুরেন্টের মালিকের কাছে আসে, তার নাম ছিল মলি স্মিথ। এখানে রে স্মিথকে তাদের একটি ফ্র্যাঞ্চাইজি নেওয়ার কথা জানায়। স্মিথও রের এই প্রস্তাবে রাজি হয়ে যায়, কারণ ম্যাকডোনাল্ডসের পটেনশিয়াল সম্পর্কে স্মিথ বেশ ভালো করেই জানতো। সেদিন আবার এক মজার ঘটনা ঘটে। স্মিথের ওয়াইফ জোয়ানের প্রতি আবার কিছুটা উইক হয়ে যায় রে। সেদিন রে এবং জোয়ান একসাথে মিলে পিয়ানো বাজিয়েছিল। এদিকে রের সাথে ম্যাক ও ডিকের মাঝে একটি বিষয় নিয়ে মনোমালিন্য হয়। রে যেহেতু দিনের পর দিন কষ্ট করে ফ্র্যাঞ্চাইজিগুলো দাঁড় করে একটি ভালো পজিশনে এনেছে, সেই হিসাবে মাস শেষে রে তার প্রাপ্য শেয়ার পাচ্ছে না। তাই সে ডিককে জানায় তাদের কন্ট্রাক্টকে আর একটু পরিবর্তন করতে, যেন তার শেয়ার কিছুটা বাড়ানো যায়। কিন্তু এখানে তারা দুই ভাই এক কথাই জানায় যে তারা কন্ট্রাক্ট পরিবর্তন করবে না। আর এখন তাদের মনে হতে লাগে যে রের সাথে কোলাবরেশন করাটাই ছিল তাদের সবচেয়ে বড় ভুল। এদিকে রে রাতে বাড়ি আসলে তার ওয়াইফ তাকে জানায়, আজ ব্যাংক থেকে কল এসেছিল। তারা বলেছে এই বাড়ি কিস্তিতে থাকা সত্ত্বেও তুমি 3 মাস ধরে ব্যাংকে কিস্তি প্রদান করনি, আর তুমি যে এই বাড়ির লোনে দিয়েছো আমি তাদের থেকেই জানতে পারি। তুমি তো এবার আমাদেরকে একদম রাস্তায় বসিয়ে দেবে। এখানে আসলে রে তার ওয়াইফকে জানায়নি যে সেই পুরো বাড়িটিকে লোনে রেখেছে। তো এরপর রে স্মিথ ও তার স্ত্রী জোয়ানের সাথে এই বিষয়ে পরামর্শ করে, যেখানে স্মিথ জানায়, মাস শেষে আমাদের ইলেকট্রিক বিল অনেক বেশি আসছে, কারণ আমরা মিল্কশেক বানিয়ে তা 24/7 ফ্রিজিং করে রাখি। এতগুলো রেস্টুরেন্টে যদি 24/7 রেফ্রিজারেটর লিমিটলেস চলতেই থাকে, তাহলে বিল বেশি আসবে, এটাই স্বাভাবিক। এই কথা শুনে তার স্ত্রী জোয়ান ইলেকট্রিক বিল কমানোর জন্য একটি ভালো বুদ্ধি দেয়। সে বলে, আপনারা চাইলে র মিল্কশেকের পরিবর্তে প্যাকেটজাত মিল্কশেক কিনে পানিতে গুলিয়ে ইনস্ট্যান্টলি কাস্টমারদেরকে প্রোভাইড করতে পারেন। আর এটার দামও কম, আবার বাজারে 2টি ফ্লেভারে এই পাউডার মিল্কশেক পাওয়া যায়, ভ্যানিলা এবং চকলেট। আর এই পদ্ধতি অবলম্বন করলে মাস শেষে ইলেকট্রিক বিল অর্ধেকে নেমে আসবে, যেহেতু এটার জন্য ফ্রিজের প্রয়োজন পড়বে না। এই বুদ্ধিটি রের কাছে অনেক ভালো লাগে, এমনকি সে জোয়ানের বানানো ওই প্যাকেটজাত মিল্কশেকটি টেস্ট করেও এর অসাধারণ ফ্লেভার পেয়ে খুশি হয়ে যায়। এরপর রে ডিক ও ম্যাককে ফোনে এই অসাধারণ বুদ্ধিটির কথা জানালে তারা বলে, আমরা আর যাই হোক আমাদের কোয়ালিটিকে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে থাকি। আমরা চাই না আমাদের মেনুতে থাকা কোনো ডিশকে মানুষ কমপ্লেইন করুক, তাই যেভাবে আছো সেভাবেই থাকো। এদিকে রে ইতোমধ্যে ম্যাকডোনাল্ডের টোটাল 13টি ফ্র্যাঞ্চাইজি খুলে ফেলেছিল, কিন্তু সেই হিসাবে সে প্রফিট পাচ্ছিল না। সেজন্য রে ব্যাংকে চলে যায় এবং তার লোনের ব্যাপারে কথা বলে। সে ব্যাংক ম্যানেজারকে রিকোয়েস্ট করে যেন সে ব্যাংকের কিস্তি একটু সময় নিয়ে ধীরে ধীরে শোধ করতে পারে, কিন্তু ব্যাংক ম্যানেজার তাকে এই বিষয়ে কোনো হেল্প করে না। এদিকে রে যখন ম্যানেজারের সাথে কথা বলছিল, তখন ব্যাংকেরই অন্য একজন কর্মী যার নাম হ্যারি, সে তাদের কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনছিল। রে যখন মন খারাপ করে ব্যাংক থেকে বেরিয়ে আসে, তখন হ্যারি রের সাথে দেখা করে বলে, আমি আপনার সকল কথাই মনোযোগ দিয়ে শুনেছি। আপনি অনেক পরিশ্রম করেন সেটা আমি জানি, কারণ দিনে 2 বেলা আমাকে আপনার ম্যাকডোনাল্ডে গিয়ে খেতেই হয়। আপনাদের কার্য পরিচালনা দেখে আমি বুঝে গিয়েছিলাম আপনি কতটা সফলতা প্রিয় একজন ব্যক্তি। আপনার নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে, সেজন্য আপনি এখনও সামান্য বাড়ির লোন শোধ করতেই হিমশিম খাচ্ছেন। এরপর রে হ্যারিকে তার অফিসে নিয়ে গিয়ে তার সেই কন্ট্রাক্টটি দেখায়, যেটাকে নিয়ে রের সাথে ডোনাল্ড ব্রাদার্সের মাঝে ডাইরেক্ট সাইনিং হয়েছিল। হ্যারি কন্ট্রাক্ট দেখে জানায়, এখানে আপনার প্রফিট শেয়ারিং পার্সেন্টেজ খুবই কম ধার্য করা হয়েছে, আর আপনি সেটা সাইনিংয়ের সময় খেয়ালই করেননি।
এরপর হ্যারি রের কাছে জানতে চায় তার ফ্র্যাঞ্চাইজিগুলোকে সে কী নিয়মে এক্সিকিউট করবে। রে তখন বলে, আমি যাদেরকে ফ্র্যাঞ্চাইজি সেল করি তারা নিজেরা একটি জায়গা কিনে সেখানে কনস্ট্রাকশন শুরু করে। এরপর আমরা একটি নির্দিষ্ট সময়ের জন্য ম্যাকডোনাল্ডের ফ্র্যাঞ্চাইজিকে লিজ দিয়ে থাকি। এই কথা শুনে হঠাৎ হ্যারি বলে ওঠে, এখানেই তো আপনি আসল ভুলটা করছেন। আপনি যদি আপনার পরিকল্পনায় সামান্য একটি চেঞ্জ আনেন তাহলে আপনার ঘুরে দাঁড়াতে আর সময় লাগবে না। এই বলে হ্যারি রেকে তার অফিসিয়াল প্ল্যানিংটা বুঝিয়ে দেন। তিনি বলতে শুরু করেন, আপনি এবার থেকে যাকেই ফ্র্যাঞ্চাইজি বিক্রি করবেন তাকে নিজে জমি কিনে সেই জমি মাসিক ভাড়া হিসাবে দেবেন। এরপর তারা ওই জমিতে ম্যাকডোনাল্ডের আউটলেট তৈরি করবে এবং আপনাকে ফ্র্যাঞ্চাইজির লিজ দেবে। এভাবে এই সিস্টেম রোটেশনালি চলতেই থাকবে আর আপনি ধীরে ধীরে আপনার বিজনেস এক্সপ্যান্ড করতে পারবেন। আর এই সিস্টেম মেনে চললে একে তো আপনি নির্দিষ্ট সময় পর ফ্র্যাঞ্চাইজির লিজের টাকা পাচ্ছেনই, অপরদিকে আপনার জমির জন্য প্রতি মাসে আলাদা ভাড়াটাও পাচ্ছেন, অর্থাৎ এক ঢিলে দুই পাখি। আর যদি আপনি এই সিস্টেম মেনে চলতে থাকেন তাহলে ব্যাংক এবং ডোনাল্ড ব্রাদার্স দুজনকে আপনার হাতের মুঠোয় রাখতে পারবেন। হ্যারির থেকে এই কথাগুলো শুনে রে বলে, তার মানে তুমি বলতে চাচ্ছ আমি যদি এই সিস্টেম ফলো করি তাহলে ম্যাক ও ডিক এই ম্যাকডোনাল্ডের মালিক থাকবে না? হ্যারি জানায়, হ্যাঁ, এটাই বোঝাতে চেয়েছি। তো এর পরের সিনে দেখা যায় রে ফ্র্যাঞ্চাইজি রিয়ালটি কর্পোরেশন নামের নিজের একটি কোম্পানি ওপেন করেছে। আর এই খবর যখন ডিক এবং ম্যাক জানতে পারে তখন তারা রেকে ফোন করে জানায় সে তার কন্ট্রাক্টের ভেতর থেকে নিজের ইচ্ছামতো কিছুই করতে পারবে না। কিন্তু রে জানায় সে ম্যাকডোনাল্ডের ভেতর থেকে হয়তো কিছুই করতে পারবে না, কিন্তু ম্যাকডোনাল্ডের বাইরে থেকে ঠিকই করতে পারবে। এরপর রে তার সকল আউটলেটে প্যাকেজড মিল্কশেক সেল করতে শুরু করে। আর যখন এই নিউজ ম্যাকের কাছে আসে তখন তারা প্রচণ্ড রেগে যায় এবং রেকে জানায়, তুমি কিন্তু এবার আমাদের কন্ট্রাক্ট ভাঙছো। তখন রে বলে, আসলে কন্ট্রাক্ট হলো মনের মতো, ভাঙাও যায় আবার গড়াও যায়। এই কথা শুনে ম্যাক রাগ করে কল কেটে দেয়। নেক্সট সিনে দেখা যায় রে তার ফ্র্যাঞ্চাইজি রিয়ালটি কোম্পানির নাম চেঞ্জ করে দ্য ম্যাকডোনাল্ডস কর্পোরেশন ফাইনাল করে। আর সেই সাথে রে ইতোমধ্যে আমেরিকার অনেক রাজ্যে তার এই কোম্পানি প্রতিষ্ঠা করে ফেলেছিল। এদিকে ওই দুই ভাই এই খবর জানতে পেরে আবারও রের কাছে ফোন করে এবং তাকে এই বলে ধমকি দেয় যে তারা এবার রেকে তার ম্যাকডোনাল্ড থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। কিন্তু এখানে রে ওদের ঠান্ডা মাথায় জবাব দেয়, তা তোমরা কখনোই পারবে না, কারণ তোমরা সামান্য একটি ছোট্ট জায়গাতে বসে ব্যবসা করছো আর আমি এতগুলো কোম্পানির মালিক হয়ে বসে আছি। তোমরা আমাকে কখনোই ওই সুযোগ সুবিধা দাওনি যেটা পাওয়ার যোগ্য আমি ছিলাম। তোমরা সব সময় আমাকে থার্ড পারসন হিসাবে রেখেছিলে, কিন্তু এখন থেকে আমি রিস্ক নেওয়া শুরু করেছি, কারণ রিস্ক না নিলে কখনোই অন্তত কোনো বিজনেসে বড় হওয়া যায় না। এসব শুনে ম্যাক জানাই, আজ আমরা তোমাকে আমাদের সাথে কাজে নিয়েছি, অথচ তুমি আমাদের সাথেই বিট্রে করলে। আমি আজই থানায় গিয়ে তোমার নামে কেস করব, তখন বুঝবে কত ধানে কত চাল। এটা শুনে রে জবাব দেয়, তুমি আমাকে নামমাত্র সুযোগ দিয়েছো। আমি তোমাদের জন্য সারাদিন খেটে যে প্রফিট আর্ন করতাম তার প্রাপ্য পার্সেন্টেজটুকুও আমাকে দিতে না। আর আমার এই কোম্পানি এখন আমেরিকার মোট 7টি স্টেটে বিদ্যমান, অথচ তোমরা মাত্র একটি রেস্টুরেন্ট নিয়ে বসে আছো, অর্থাৎ তোমরা আমার কিছুই করতে পারবে না। এসব কথা শুনতে শুনতে হঠাৎ করে ম্যাকের ডায়াবেটিক অ্যাটাক চলে আসে, কারণ তার ডায়াবেটিকের সমস্যা ছিল। ম্যাক তখনই সেন্সলেস হয়ে পড়ে যায়। এরপর সিন শিফট হয়ে হসপিটালে নিয়ে যাওয়া হয়, যেখানে ম্যাককে বেডে রেস্ট নিতে দেখা যায়। তখন সেখানে রে ম্যাককে দেখতে চলে আসে এবং একটি ব্ল্যাঙ্ক চেক তার হাতে ধরিয়ে দেয়। ম্যাক এই চেক দেখে বলে, এখন তুমি আমাদের থেকে কি লিখে নিতে চাচ্ছ? রে বলে, এখন কিছুই বলবো না, তুমি আগে সুস্থ হও তারপর বলছি। এই বলে রে সেখান থেকে চলে যায়। এরপর ম্যাক তার ভাইকে বলে, আমরা এর কাছ থেকে কোনোদিনও ছাড়া পাবো না। এটা শুনে ডিক রেকে কল করে একটি প্রস্তাব দেয়। সে বলে, রের কাছে কোম্পানির 1% প্রফিট, $2.7 মিলিয়ন এবং স্যান বার্নার্ডিনোতে তাদের যে আউটলেট আছে সেটার অনারশিপ চাই। এই প্রস্তাবগুলো রের কাছে অনেক বেশি মনে হয়, কিন্তু তারপরও সে তাদেরকে এই সুযোগটি প্রদান করে, যেটা অতীতে রের সাথে করেনি তারা দুই ভাই। এদিকে এখানে রে সবকিছু দিলেও ওই 1% প্রফিট লিখিত দিতে পারেনি, কারণ সে জানায় আমার কোম্পানিতে যারা ইনভেস্ট করেছে তারা এটা শুনলে কোনোদিনও রাজি হবে না। যদিও দুই ভাই এই 1% প্রফিট নিয়ে টানাটানি না করে বরং রাজি হয়ে যায়। এখানে ম্যাক রের কাছে একটি প্রশ্ন করে। সে বলে, তুমি যেদিন প্রথম আমাদের রেস্টুরেন্টে এসেছিলে সেদিন আমরা আমাদের কিচেনে তোমাকে নিয়ে গিয়ে আমরা কিভাবে কাজ করি সেটা পুরোপুরি দেখিয়েছিলাম। তাহলে তুমি কেন নিজে থেকে কাজ শুরু করনি? আমাদের নামটাই ইউজ করলে কেন? এটা শুনে রে জানাই, দেখো ভাই, আমি তোমাদের ম্যাকডোনাল্ড নামের ডিমান্ডটি খুবই ভালো করে উপলব্ধি করি যেদিন প্রথম তোমাদের রেস্টুরেন্টে ম্যাকডোনাল্ড লেখা পড়েছিলাম। আর তখনই আমি বুঝে গিয়েছিলাম যে আমি যদি কিছু করি তাহলে এই নামকে ব্যবহার করেই করব। হয়তো স্ট্র্যাটেজি হবে আমার, পরিশ্রম হবে আমার, কিন্তু ব্র্যান্ডিং ইউজ করব তোমাদেরটা, কারণ এই নাম দেশ জুড়ে ফেমাস হয়ে আছে। দেখো, তোমাদের পূর্বসূরীদের সারনেমও কিন্তু ম্যাকডোনাল্ডস ছিল, তাই না?
কিন্তু তারা তো 7 জনমেও তোমাদের মতো এত পরিমাণ টাকার মালিক হতে পারেনি। কিন্তু প্রকৃতপক্ষে সফল তো তারাই হয় যাদের ভেতর জেদ আছে, যারা রিস্ক নিতে ভয় পায় না। আর আজ আমি এই পর্যায়ে এসেছি, তার জন্য আমি আমার ট্যালেন্টকে ক্রেডিট দেব না, আমি ক্রেডিট দেব শুধুমাত্র আমার জেদ এবং ঝুঁকি নেওয়ার সাহসকে। আমি যেদিন তোমাদের কর্মকাণ্ডে রাগ করে জেদ করেছিলাম যে এই ম্যাকডোনাল্ড একদিন আমার হবে, ঠিক সেদিন থেকেই আমার আসল পরিশ্রম শুরু হয়। এই বলে রে সেখান থেকে চলে যায়। এরপর দেখা যায় ডিক এবং ম্যাক শেষমেশ তাদের নিজেদের হাতে গড়া ম্যাকডোনাল্ডকে চিরতরে হারিয়ে ফেলে, আর এর মাধ্যমে তাদেরকে পুরোপুরি সরে যেতে হয় ম্যাকডোনাল্ড থেকে। অপরদিকে রে, যে একজন সাধারণ সেলসম্যান হয়েও ম্যাকডোনাল্ডের মালিক হয়ে যায়। এমনকি রে তার আন্ডারে টোটাল 5টি দেশে 1600-রও বেশি ম্যাকডোনাল্ডের আউটলেট পরিচালনা করত, যা থেকে রে বছরে $4400 কোটি বেশি আর্ন করত। কিন্তু রে তার কথা মতো ডোনাল্ড ব্রাদার্সকে তার প্রফিটের 1% আর কখনোই দেয়নি, যদিও ওই 1% প্রফিটের মূল্য সে সময় প্রতি বছরে ছিল $100 মিলিয়ন। তো এবার মুভির লাস্ট সিনে দেখা যায় রে জোয়ানকে বিয়ে করেছিল, আর তারা দুজনে ওর পর থেকে একসাথেই থাকতে শুরু করে। বোঝার সুবিধার্থে আবারও মনে করিয়ে দেই, এই জোয়ান হলো স্মিথের ওয়াইফ, যে স্মিথের কাছে ফ্র্যাঞ্চাইজি বিক্রি করেছিল রে। সর্বশেষে রেকে নিজের সফলতা নিয়ে একটি স্পিচ দিতে দেখা যায়, যেখানে রে ঠিক সেই কথাগুলোই বলেছিল যেগুলো সে কিছু বছর আগে ম্যাক ও ডিককে বলেছিল। আর এভাবেই 1954 সালে শুরু হওয়া ঘটনা 1970 সালে এসে শেষ হয়, আর এর মধ্য দিয়েই এই মুভিটির দ্য এন্ডিং ঘটে। তো গাইস, আপনাদের কেমন লাগে আমাদের বানানো ইন্সপাইরেশনাল মুভিগুলোর এক্সপ্লেনেশন? অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে যাবেন। আর আপনারা যদি অ্যাপল কোম্পানির সফলতার কাহিনী জানতে চান, যে কিভাবে স্টিভ জবস পড়ালেখা ছেড়ে দিয়ে পুরো বিশ্বকে কাঁপিয়ে দিয়েছিল, তাহলে স্ক্রিনে আসা এই ভিডিওটি দেখতে পারেন। তো দেখা হচ্ছে এরপর অন্য কোনো ভিডিওতে। I'll see you next time. Till then, take care. Bye bye.